হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং গ্র্যাজুয়েশন লেভেল 9-10 লাইফ সায়েন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ দেখতে পাবে যে আমি অলরেডি পড়ানো স্টার্ট করে দিয়েছি। আর পুরোপুরি বাংলায় আমি তোমাদেরকে কিন্তু পুরো সিলেবাস ওয়াইজ এই এসএলএসটির জন্য পড়াচ্ছি। আর কোনো ঘাবড়াবার কিছু নেই, আমি ডিটেলসে তেমনভাবে কিছু পড়াচ্ছি না, কারণ যে কোয়েশ্চেনগুলো জিস্ট, মেন টপিকের যে জিস্ট, অর্থাৎ যে শর্ট কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো প্রত্যেকটা টপিকের, সেই টপিকের শর্ট কোয়েশ্চেনগুলোই আমি কিন্তু তোমাদের দিচ্ছি। ঠিক আছে? যেহেতু 60 নাম্বারের পরীক্ষা, প্রত্যেকটা সাবজেক্টে 20 করে রয়েছে, তো বেশি বড় কিছু পড়ে সময় নষ্ট করে লাভ নেই। তোমাদের শুধু কোয়েশ্চেনগুলো জানতে হবে যে কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তো সেই কারণেই আমি প্রত্যেকটা টপিক থেকে আলাদা আলাদাভাবে যে কটা প্রশ্ন হয় পরীক্ষায় আসার মতো, সেই প্রশ্ন কটা নিয়েই আলোচনা করছি। আর বেশি কিছু বড় করে ভিডিও বানাচ্ছি না। তো তোমরা শুধুমাত্র এই ছোট ছোট ভিডিওগুলো কমপ্লিটলি দেখে একেবারে প্রিপারেশন নিয়ে যেও। পরীক্ষা দেখবে তোমাদের খুব ভালো হবে এবং সহজেই তোমরা পরীক্ষাটা ভালোভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে। আশা করছি যে তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে, আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দাও। আজকের টপিকে যেটা থাকছে প্যারাসাইটোলজি থেকে, সেটা হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা বা যকৃৎ কৃমি। আগের দুটো ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে তোমাদের এন্টামিবা হিস্টোলাইটিকা আর অ্যাসকারিস লুম্ব্রিকর্ডিসের ভিডিও রয়েছে। প্যারাসাইটোলজি শেষ হলে আমি অন্য চ্যাপ্টার বা অন্য টপিক তোমাদেরকে পড়াবো। তো আজকের ভিডিওতে যেটা রয়েছে ফ্যাসিওলা হেপাটিকা বা যকৃৎ কৃমি। এই যকৃৎ কৃমি সাধারণত দুটো পোষক দেহে কমপ্লিট হয়, মানে এই যে যকৃৎ কৃমি ছবি দেখতে পাচ্ছ, এর জীবনচক্রটা কমপ্লিট হতে দুটো পোষক লাগে। একটা হচ্ছে তৃণভোজী প্রাণী যারা ঘাস খায়, যেমন হচ্ছে গরু, ছাগল, ভেড়া এরা। আর একটা হচ্ছে শামুক। তো শামুক আর এই তৃণভোজী প্রাণীর মধ্যে কেমনভাবে এদের জীবনচক্র কমপ্লিট হয়? শামুকের তৃণভোজী প্রাণীদের দেহে এই যে যকৃৎ কৃমিটা, এই কৃমির ডিম ফোটে, মানে ডিম ফোটা পর্যন্ত এই কৃমিটা রেডি হয়। অর্থাৎ প্রথমে যকৃৎ কৃমির উভলিঙ্গ, মানে একই দেহে পুরুষ আর স্ত্রী অঙ্গ থাকলেও দুটো যকৃৎ কৃমি পরস্পরের সঙ্গে মিলিত হয় এবং সেক্ষেত্রে একে অপরের শুক্রাণু একে অপরের জরায়ুতে গিয়ে ডিমটা বড় হতে সাহায্য করে, অর্থাৎ ডিম তৈরি করে। সেখানে ডিম তৈরি করার পরে এইরকম ডিমের মাথায় একটা ছোট্ট ফাঁকা জায়গা থাকে, দেখবে যে ছোট ছোট ডিম, কিন্তু তার মাথায় একটা ফাঁকা জায়গা আছে, যেখান থেকে ডিম থেকে যখন লার্ভাটা তৈরি হবে সেটা বাইরে বেরিয়ে আসবে। এই ফাঁকা জায়গাটাকে বলে অপারকিউলাম, এই ছোট্ট মতো অংশটাকে। তারপরে কি হয়, এই অপারকিউলাম দিয়ে কখন এই বাইরে বেরিয়ে আসে লার্ভাটা? যখন এই পোষক দেহ, ছাগল বা ভেড়া, এই পোষকটা দেহের যখন যকৃৎ কৃমি অলরেডি ডিম তৈরি করে ফেললো, এইবার এই ডিমটা পোষকের মলের সঙ্গে দেহের বাইরে বেরিয়ে আসবে বা গোবরের সঙ্গে যখন দেহের বাইরে বেরিয়ে আসবে, তখন সেটা মাটিতে পড়বে। এবার মাটিতে কোনো জায়গায় পড়লো, সেখানে যদি স্যাঁতস্যাঁতে জায়গা হয়, কখনো বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির জলের সঙ্গে বা স্যাঁতস্যাঁতে কোনো জায়গায় জল পড়ে আছে, সেই জলের সাহায্যে কি হবে, এই যে ডিমের খোলকটা নষ্ট হয়ে যাবে। তো তখন এই অপারকিউলাম বা ডিমের এই যে খোলকটা, সেটা ফেটে যাবে, ফেটে গিয়ে বা নষ্ট হয়ে গিয়ে এই মিরাসিডিয়াম লার্ভাটা মানে ডিমের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে জমিতে বা মাটিতে পড়ে থাকবে। তখন যদি কখনো সেই সময় যখন এই লার্ভাটা পড়ে থাকবে, সেই সময় এই শামুকটা চলাফেরা করবে আর লার্ভাটা শামুকের দেহে ঢুকে যাবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যে পোষকের দেহ থেকে লার্ভাটা তৈরি হয়ে গেল, ডিম বাইরে বেরিয়ে আসলো, সেখান থেকে লার্ভাটা, মিরাসিডিয়াম লার্ভাটা তৈরি হলো, তারপরে সেটা শামুকের বডিতে গেল। শামুকের বডিতে গিয়ে লার্ভার কয়েক রকম পরিস্ফুটন ঘটে। শামুকের বডিতে গিয়ে সার্কেরিয়া তৈরি হয়, মেটাসার্কেরিয়া তৈরি হয়। তারপরে এই মেটাসার্কেরিয়াটা কোথায় থাকে? শামুকের দেহের বাইরে বেরিয়ে এসে ঘাসে লেগে থাকে। শামুক যখন মলত্যাগ করে বা শামুক যখন লার্ভাটা বাইরে বের করতে সাহায্য করে রেচনের মাধ্যমে, তখন এই মেটাসার্কেরিয়া লার্ভাটা ঘাসে লতা পাতায় লেগে থাকে। এই ঘাসটা যখন আবার এই গবাদি পশু বা তৃণভোজী প্রাণী খায়, সেই সময় আবার এই মেটাসার্কেরিয়াটা গবাদি পশুর বডিতে চলে যায়, ফলে এই মেটাসার্কেরিয়া থেকে আবার নতুন করে যকৃৎ কৃমি তৈরি হয়।
বুঝতে পারলাম? এই গেল টোটাল লাইফ সাইকেল যকৃৎ কৃমির। প্রথমে পোষক দেহে থাকলো, ডিম তৈরি করলো, সেখান থেকে মিরাসিডিয়াম লার্ভা তৈরি করলো, মিরাসিডিয়াম লার্ভাটা শামুকের বডিতে গেল, সেখান থেকে রেডিয়া, সার্কেরিয়া, মেটাসার্কেরিয়া তৈরি করলো, সেই মেটাসার্কেরিয়া ঘাসে লেগে থাকলো, সেই মেটাসার্কেরিয়াটা আবার তৃণভোজী প্রাণী খেলো, এইভাবে টোটাল লাইফ সাইকেলটা চলতে থাকলো। এবার আসছি এখানে কিছু কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকার সাধারণ নাম কি? আমরা ফ্যাসিওলা হেপাটিকাকে যকৃৎ কৃমি বলে চিনি, ঠিক আছে? সেকেন্ড কোয়েশ্চেন, সেকেন্ড প্রশ্ন হলো যকৃৎ কৃমির জীবন চক্রে কতগুলি পোষকের প্রয়োজন, পোষকগুলির নাম কি? যেটুকু বোঝালাম ওইটুকুর মধ্যে তোমাদের বুঝে নেওয়া উচিত যে যকৃৎ কৃমির জীবনচক্রে দুটো পোষকের প্রয়োজন। একটা হলো তৃণভোজী প্রাণী, যাদের মধ্যে আছে ছাগল, ভেড়া, গরু ইত্যাদি। আর একটা হচ্ছে শামুক, যাদের দেহে কয়েক প্রকার লার্ভার পরিস্ফুটন ঘটে। 3 নম্বর প্রশ্নটা কি? 3 নম্বর প্রশ্নটা হলো কোন পোষকের দেহে যৌন জনন সম্পন্ন হয়? তৃণভোজী প্রাণী ভেড়ার দেহে যকৃৎ কৃমির যৌন জনন সম্পন্ন হয়। বললাম যে দুটো যকৃৎ কৃমি পরস্পরের সঙ্গে মিলিত হয়, সেখানে একে অপরের থেকে শুক্রাণু একে অপরের বডিতে যায় এবং সেখানে গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করে, ফলে ডিম তৈরি হয়। কুসুম পরিবেষ্টিত হয়ে ডিম তৈরি হওয়ার ফলে সেটা পোষকের মলের সঙ্গে দেহের বাইরে বেরিয়ে আসে। এর পরের প্রশ্ন কি? কোন পোষককে মধ্যবর্তী পোষক বলা হয়? শামুককে মধ্যবর্তী পোষক বলা হয় কারণ এদের দেহে কয়েক প্রকার লার্ভা দশার পরিস্ফুটন ঘটে। তারপরের প্রশ্ন, যকৃৎ কৃমি কোন প্রকার প্রাণী? একলিঙ্গ না উভয়লিঙ্গ? উভয়লিঙ্গ প্রাণী, যাদের দেহে পুরুষ এবং স্ত্রীলিঙ্গ দুটোই বর্তমান। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে বলেছে মিরাসিডিয়াম লার্ভাটি শামুকের দেহে কোথায় থাকে এবং কিভাবে স্পোরোসিস দশা প্রাপ্ত হয়? দেখো, শামুকের পালমোনারি স্যাকে মিরাসিডিয়াম লার্ভাটা থাকে। এখানে এসে লার্ভাটি সিলিয়ার আবরণ ত্যাগ করে স্পোরোসিস দশা প্রাপ্ত হয়। তাহলে কিরকম এই ছবিটা দেখে আমাদের বুঝতে হবে। প্রথমে দেখো, ছবিটা দেখলেই বুঝতে পারবে মিরাসিডিয়াম লার্ভা, এটা হচ্ছে মিরাসিডিয়াম লার্ভা, যার গায়ে অনেকগুলো সিলিয়া রয়েছে। এই লার্ভাটা শামুকের কোথায় থাকে? পালমোনারি স্যাকে, ঠিক আছে? পালমোনারি স্যাকে যখন চলে আসে মিরাসিডিয়াম লার্ভা, সেখানে এসে তার সিলিয়ার যে আবরণটা সেটা পরিত্যাগ করে, মানে ঝেড়ে ফেলে দেয়। যে সিলিয়ার আবরণটা চলে যায় তখন তার নাম হয়ে যায় স্পোরোসিস্ট। বুঝতে পারলাম? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্পোরোসিস্টের জনন কোষ কোন বিভাজন পদ্ধতির মাধ্যমে রেডিয়া উৎপন্ন করে? তাহলে মিরাসিডিয়াম লার্ভা থেকে কি তৈরি হয়? স্পোরোসিস্ট। আর স্পোরোসিস্ট থেকে কি তৈরি হয়? রেডিয়া। কোন পদ্ধতিতে? কোরকোদ্গম পদ্ধতিতে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, একটা স্পোরোসিস্ট থেকে কতগুলো রেডিয়া উৎপন্ন হয়? একটা স্পোরোসিস্ট থেকে 5 থেকে 8টি রেডিয়া উৎপন্ন হয়। 9 নম্বর প্রশ্ন, বেশি প্রশ্ন নেই ফ্যাসিওলা হেপাটিকা থেকে, টোটাল 12টা পর্যন্ত প্রশ্ন রয়েছে। একবার বুঝতে পারলেই জিনিসটা সহজ হয়ে যাবে। আচ্ছা, স্পোরোসিস্টের কোন স্থান দিয়ে রেডিয়া বেরিয়ে আসে, তারপর কোথায় যায়, সেখানে রেডিয়া কি করে? স্বাভাবিকভাবে জনন ছিদ্র দিয়ে বেরিয়ে আসবে এবং সেটা শামুকের পাচন গ্রন্থিতে রেডিয়ার জনন কোষ খণ্ডীভবন পদ্ধতির মাধ্যমে সার্কেরিয়া উৎপন্ন করে। তাহলে রেডিয়া থেকে কি তৈরি হয়? সার্কেরিয়া তৈরি হয়। কোন পদ্ধতির মাধ্যমে? খণ্ডীভবন পদ্ধতির মাধ্যমে। নেক্সট, এই 3টেই শেষ প্রশ্ন, আর নেই। 10 নম্বর প্রশ্নে বলছে ভেড়া, ছাগল, গরু এরা চারণকালে ঘাসের সাথে যকৃৎ কৃমির কোন দশা ভক্ষণ করে? মেটাসার্কেরিয়া। মেটাসার্কেরিয়ার সিস্ট কোথায় গলে যায়? 11 নম্বর প্রশ্নে বলছে মেটাসার্কেরিয়া সিস্ট কোথায় গলে যায়? পৌষ্টিক নালীর পাচক রসে মেটাসার্কেরিয়া সিস্ট গলে যায়। শেষের প্রশ্ন,
কোথায় শিশু যকৃৎ কৃমি নির্গত হয়, তারপর কোথায় পূর্ণাঙ্গ প্রাপ্ত হয়? পৌষ্টিক নালীতে শিশু যকৃৎ কৃমি নির্গত হয় এবং যকৃতে আসার পর পূর্ণাঙ্গ প্রাপ্ত হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। আর এই রকমই ভিডিও যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো যে এইরকম প্রশ্ন উত্তরেরই ভিডিও তোমাদের দরকার। সব কটার ভিডিওর যদি শুধুমাত্র এই প্রশ্ন উত্তরের পিডিএফ একটা ভিডিওতে লাগে তাহলে আমি সেরকমভাবেই তোমাদের চেষ্টা করব। আর যদি বলে এরকম ছোট ছোট ভিডিওতে তোমাদের সুবিধা হচ্ছে তাহলে আমি সেটা করে দেবো, কোনো অসুবিধা নেই। তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি এইরকম ভিডিও দিতে থাকবো। আর তোমরা পরীক্ষা তো দেরি নেই, তো তোমরা লক্ষ্য করো আর ভিডিওগুলো দেখে কোয়েশ্চেনগুলো তোমরা লিখে নিতে পারো, তাতে তোমাদের সুবিধা হবে রিভাইজ দিতে। তো আশা করি তোমাদের ভালো লাগছে। অনেক বেশি করে শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কোন টপিকটাতে অসুবিধা আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।